भाई वोटिंग के समय है वो सब बोलबे करेगा बांग्लादेशी। बार बार बांग्लादेशी घुसपैठी इस तरह करके दिल में बहुत चोट पहुंचता। भूमि हमारे आदिवासियों की है या रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों की है? जोर से बोलो, आदिवासियों की है या नहीं है? অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা স্পেসিফিক ভাবে বললে বাংলাদেশি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী ইস্যু, যেখানে তারা অভিযোগ করছেন যে ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি মুসলিমরা, মুসলিম অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা তারা এসে ওখানকার আদিবাসী মহিলাদের বিয়ে করে সেই জমি দখল করে নিচ্ছে। এবং বিবিসি রিপোর্টে তো সরাসরি বলেই যে স্থানীয় লোকরা, এমনকি তারা যে মুসলিম অধিবাসী তারা না, এমনকি আদিবাসী অধিবাসীরাও দেখবেন বলেছে যে কই আমরা তো এখানে যাদের দেখি মুসলমান তারা তো এখানে পুরুষানুক্রমে আছে। তাই ঘুষপেটিয়া কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, তার মানে এখন বিজেপি যে অভিযোগটা আনছে প্রচারে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসে জমি দখল করে নিচ্ছে, সেটা বিজেপির সরকারের আমলে, রঘুবর দাসের সরকারের আমলে ঠিক এই কাজটাই করেছে বিজেপি সরকার, সেটা তাদের শিল্পপতিদের জন্য। একটু অন্যভাবে হেমন্ত সরকারকে জেলে পাঠানো হয়েছিল, যে অভিযোগই হোক, অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি, সুপ্রিম কোর্ট থেকে হলেও তো জেল পেয়ে গেছে। তাই এটা যে ওকে একটা মানে ব্যতিব্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র, সেটা মোটামুটি আমরা বোঝাতে পেরেছি বলে যে লোকরা দাবি করছে। হেমন্ত সোরেনের জেল দেওয়ার জন্য যদি কোনো পজিটিভ এফেক্ট থাকে সেটা কি ইমার্জেন্সি অফ কল্পনা সোরেন, এই স্ট্যাচারের মনে হয় না। এই জন্য অনেকেই মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলা বলি করে যে সি ইজ এ চিফ মিনিস্টার এলিমেন্ট। নমস্কার, সবাইকে খোলা একটা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন যে ঝাড়খণ্ড নির্বাচনের প্রথম দফার ভোট এর মধ্যে শেষ হয়েছে। ঝাড়খণ্ডের নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অন্তত তিনটে কারণে। একটা হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবাংলার একবারে প্রতিবেশী রাজ্য, অনেকগুলো জেলার সঙ্গে ঝাড়খণ্ড ভীষণভাবে সম্পৃক্ত এবং আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের চলাফেরার ক্ষেত্রেও ঝাড়খণ্ড আমাদের জীবনে অনেকটা অংশ দখল করে আছে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে ঝাড়খণ্ড সারা দেশের মধ্যে খনিজ এবং বনজ সম্পদে সমৃদ্ধ একটি রাজ্য, যার জমি নিয়ে, বিশেষ করে আদিবাসীদের জমি নিয়ে বারবারই অভিযোগ ওঠে। ঝাড়খণ্ড রাজ্য 24 বছর আগে তৈরি হওয়ার পর থেকেই এই জমির বিষয়টি বারবার উঠেছে। সরকার ने बांग्लादेशी घुसपैठियों के लिए झारखंड के दरवाजे खुले छोड़े। भारतीय जनता पार्टी की सरकार बना दीजिए, एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। এবং বেশিরভাগ সময় এখানে বিজেপি শাসন করেছে এবং তার এই সরকারের আগে রঘুবর দাসের সরকার যখন ছিলেন, বিজেপি সরকার, তখনও তাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এবং তারপরে আরো নানা কারণের সঙ্গে এই অভিযোগের ক্ষেত্রে তারও সেটিও একটি গুরুত্বপূর্ণ কারণ যে রঘুবর দাসের সরকারের পতন হয় এবং সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সরকার, জেএমএম এবং কংগ্রেসের জোট সরকার, যার প্রধান হচ্ছেন হেমন্ত সোরেন, তার সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়। এইবার সেই জোটের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে বিজেপি তথা এনডিএ জোটের। এই নির্বাচনের তৃতীয় যে বড় কারণ সেটি হচ্ছে যে এখানে এবার এমন একটা ইস্যু উঠে এসেছে যেটা সারা দেশে হইচই ফেলে দিয়েছে। সেটা হচ্ছে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং ওর বিজেপির অন্যান্য নেতারা, যেমন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেখানে গিয়ে এমন একটা ইস্যু তুলেছেন যে ইস্যুটা সবার মনের মধ্যে কিন্তু সেটা ঘোরাফেরা করছে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় এটা প্রচারিত হচ্ছে। সেটি হচ্ছে অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, স্পেসিফিক ভাবে বললে বাংলাদেশি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী ইস্যু। भूमि हमारे आदिवासियों की है या रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों की है? जोर से बोलो, आदिवासियों की है या नहीं है? যেখানে তারা অভিযোগ করছেন যে ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি মুসলিমরা, মুসলিম অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা তারা এসে ওখানকার আদিবাসী মহিলাদের বিয়ে করে সেই জমি দখল করে নিচ্ছে এবং তারা সরকারে এলে এটাকে হেস্তনেস্ত করবেন, এরকম তারা বারবারই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ইস্যুটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঝাড়খণ্ডের শুধু বটেই, সারা দেশে। সেই জন্যে এটা নিয়ে বিভিন্ন কাগজে লেখালেখি হচ্ছে, গদি মিডিয়ায় তার মতো করে লেখা হচ্ছে। কিন্তু সম্প্রতি যে কাজগুলো হয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্ক্রোল কাগজের একজন সাংবাদিক সেখানে গিয়ে তিনি রিপোর্ট করে দেখিয়েছেন যে এই ইস্যুটা আসল সত্যটা কি।
এবং ওখানকার সিভিল সোসাইটি, নাগরিক সমাজও তারা বারবার কিন্তু ওখানে গিয়ে নানা রকম সমীক্ষা করে এই ইস্যুটাকে প্রকৃত সত্য উদ্ঘাটন করেছে। একেবারে সম্প্রতি বিবিসি তাদের প্রতিবেদক পাঠিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে, যেটা একদম অডিও ভিজুয়াল প্রতিবেদন, এবং সেখানকার লোকের সঙ্গে কথা বলে এইটা কিন্তু সমস্ত দেশে এখন আবার শোরগোল ফেলেছে বিবিসির এই প্রতিবেদনটি। আজকে আমরা এই প্রতিবেদনটিকে ধরে আসল সত্যটা কি এই প্রচারের, এইটা আমরা আলোচনা করব, এবং এইটা আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিগ্রাফের প্রাক্তন সাংবাদিক অচিন্ত্য গঙ্গোপাধ্যায়। অচিন্ত্যদা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক। তিনি শুধু টেলিগ্রাফের সাংবাদিক ছিলেন বলেই নয়, তিনি রাঁচিতে থাকেন এবং তিনি ঝাড়খণ্ডকে প্রায় তার হাতের তালুর মতো করেছেন, দীর্ঘদিন তিনি ঝাড়খণ্ডে থেকেছেন। তো সেই জন্যে অচিন্ত্যদাকে তার মূল্যবান সময় তিনি আমাদের দেওয়ার জন্যে অচিন্ত্যদাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। অচিন্ত্যদা, আমার মুখবন্ধ আমি করে দিয়েছি, এবার আপনার পালা। আপনি বলবেন এই বিবিসির প্রতিবেদন, স্ক্রোল এবং সিভিল সোসাইটির যে তাদের সমীক্ষা, সেইটা এই অনুপ্রবেশকারী ইস্যুকে কিভাবে দেখছে, আসল সত্যটা কি? এই আলোচনায় আমাকে ডাকার জন্য আপনাকেও ধন্যবাদ। যে প্রসঙ্গটা আপনি তুললেন সেটা সত্যি খুব প্রয়োজনীয় এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সর্বভারতীয়, কিন্তু সর্বভারতীয় ইস্যু। কিন্তু আমার একটা জিনিস মনে হয়, প্রত্যেকবার ভোট আসে, ভোট যায়, এক নতুন নতুন ইস্যু তৈরি হয়, নতুন নতুন কিছু কয়েনেজ আমরা পাই। এবারের ইস্যুতে হিন্দিতে যেটা ওরা বলছে ঘুষপেটিয়া, মানে অনুপ্রবেশকারীদের প্রতিশব্দ, এটা ভীষণভাবে নাড়া দিচ্ছে সমস্ত ভোটে। বিশেষ করে এনডিএর প্রচারে যে সমস্ত সব বড় বড় নেতারা এসছেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের এনডিএ তো নির্বাচন পরিচালনা করার জন্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এরা এসছেন। এরা সবাই কিন্তু মানে অবধারিতভাবে এই প্রসঙ্গটা তুলেছেন যে ঘুষপেটিয়া, বাংলাদেশি ঘুষপেটিয়া। স্থানীয় মানুষেরা কিন্তু যারা আলোচনা করে এবং খোঁজ খবর রাখে, তারা সবাই একটাই কথা জিজ্ঞেস করে যে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের সাথে, ঝাড়খণ্ড রাজ্য ও ভারতবর্ষেরই অন্য প্রতিবেশী রাজ্য দিয়ে বেষ্টিত, এর মধ্যে কোনো আন্তর্জাতিক সীমানা নেই বাংলাদেশের সাথে। তাই এমন নয় যে কাঁটাতাড়ায় বেড়া কোনো রকম ভাবে টপকে ঝাড়খণ্ডে ঢুকে যাওয়া। এরা বারবার জিজ্ঞেস করে যদি ঢুকেও থাকে তার জন্য হেমন্ত সরকার কি করে দায়ী হয়? তার জন্য তো কেন্দ্রীয় বাহিনী আছে, সীমান্ত রক্ষী বাহিনী আছে, সেগুলো তো সমস্ত কেন্দ্র সরকারের অধীনে। তাহলে এই যে হেমন্ত সরকারের উপর দোষারোপ করা, এটা কেন? আপনি বিবিসির প্রসঙ্গ বলেন, ঘটনাচক্রে আমিও বিবিসির সেই প্রতিবেদন এবং স্ক্রোলেরও প্রতিবেদন দেখেছি। তো তাতে তো ওরা সরাসরি সরেজমিনে গিয়ে লিখেছেন, কথা বলেছেন স্থানীয় মানুষের সাথে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তারা বারবার বলেছে একটা জিনিস, এদের অভিযোগ যারা মানে এনডিএ যেটা অভিযোগ করে সেটা হচ্ছে যে প্রচুর সংখ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এভাবে ঢুকেছে যে এখানের মানে জনগণনার হিসেব পাল্টে গেছে, এত সংখ্যায় এসছে। এবং তাদের মধ্যে স্থানীয় মহিলা, সাঁওতাল অধ্যুষিত এলাকা, তাই আদিবাসী সাঁওতাল আদিবাসী দিকেই মিন করে বলা হচ্ছে যে তাদের মহিলাদের সাথে বিয়ে করে জমি এখানে নাকি এরা বলে হড়প কান্না, মানে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র। কিন্তু যারা ঝাড়খণ্ডে থাকেন, ঝাড়খণ্ডের আদিবাসীদের সঙ্গে মানে তাদের সমাজ জীবনের সঙ্গে কিছুটা হলেও ওয়াকিবহাল, তারা সবাই জানে যে ঝাড়খণ্ডে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নেই। তাই আদিবাসী সমাজে বলছেন, আদিবাসী সমাজে, হ্যাঁ, ঝাড়খণ্ডে, আমি ঝাড়খণ্ড নিয়ে কথা বলছি। ঝাড়খণ্ডে যে আদিবাসী সমাজ আছে মূলত যেমন সাঁওতাল হোক, খুব ইম্পর্টেন্ট, এদের তো মহিলারা আমাদের সাথে অনেকের পরিচয় আছে, তারা বলে ভাইরা ভাগ পায়, মেয়েরা বোনরা পায় না। তো এদের মধ্যে যদি কারো অধিকারই না থাকে, তাহলে কোনো অনুপ্রবেশকারী স্থানীয় একটি মেয়েকে বিয়ে করে তার সম্পত্তি বা তার পৈতৃক সম্পত্তি দখল করবে কিভাবে? মানে গোড়ায় গেল, মানে প্রচারটা গোড়ায় গেল। তার জন্য ভোট যদিও শুধু তো এটা হয় না, অনেকটাই আবেগতাড়িত হয়ে ভোট দেয় অনেক সময় ভোটাররা। আপনি বিবিসি যেটা বলছিলেন, বিবিসির প্রতিবেদন, আমি বিবিসি
প্রতিবেদন যদি বলেন বা স্ক্রলেও যেগুলো লিখেছে, তার আগে আমরা দেখেছি কিছু সোশ্যাল মানে আপনার অর্গানাইজেশন যারা এমনি সামাজিক লেভেলে কাজ করে, তাদের মধ্যে তারা গিয়ে সরেজমিনে তদন্ত করে মানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল, তারা কেউ বলেনি যে আমরা কোনো হদিশ পেয়েছি সেরকম অনুপ্রবেশকারী। এবং বিবিসি রিপোর্টে তো সরাসরি বলেইছে স্থানীয় লোকরা, এমনকি তারা যে মুসলিম অধিবাসী তারা না, এমনকি আদিবাসী অধিবাসীরাও দেখবেন বলেছে যে কই আমরা তো এখানে যাদের দেখি মুসলমান তারা তো এখানে পুরুষানুক্রমে আছে। তাই ঘুষপেটিয়া কতটা গ্রহণযোগ্য সেটা না, কিন্তু আমি বারবার বলছি, আগেও বলেছি যে ইলেকশন তো অনেকটা আবেগতাড়িত, কিন্তু বিবিসি যেহেতু খুব একটা বড় সংস্থা এবং তাদের বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীতে, বিবিসি সেখানে গিয়ে তারা কিন্তু এই অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া তারা খুঁজে পায়নি। যে মানে অভিযোগের আরো সোজা কথা বলতে গেলে যে অভিযোগ এনডিএ করছে সেই অভিযোগের সত্যতা তাদের কাছে প্রমাণিত হয়নি। হ্যাঁ, তাই তো, একদমই তাই, আপনি ঠিকই বলেছেন। এবং বিবিসির সেই জন্য বিবিসির প্রতিবেদনটা এখন অনেক ভিউ হচ্ছে, অনেক লোক বাইরের যারা আমরা অন্য রাজ্যে যারা থাকি তারা, বিশেষ করে আমরা তো শুনি যে প্রধানমন্ত্রী বলছেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন তখন তার মধ্যে নিশ্চয়ই কোনো সারবত্তা আছে, কিন্তু বিবিসি যখন সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তখন এটা আগে স্ক্রল যারা পড়েছে স্কুলের প্রতিবেদনেও তাই লেখা ছিল, ওরাও গিয়ে কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলেন, হ্যাঁ তাদের মধ্যেও আছে। কিন্তু সেক্ষেত্রে এটা কতটা গ্রহণযোগ্য, এটা শুধু কথার কথায় অভিযোগ করতে হয় বলেই করা। এমনকি মানে হাইকোর্টে কেসও হয়েছে, সেটাতে কেন্দ্র সরকার অন্যরকম পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে ওখানে আদিবাসীদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে। কিন্তু সেটা 1951 সালের এবং 2011 সালের জনগণনার তুলনামূলক বিচার একটা, তাতে তার দ্বারা প্রমাণিত নিশ্চয় হয় না যে এরা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। হ্যাঁ, বিবিসি একটা স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টের কথা উল্লেখ করেছে তার প্রতিবেদনে। আপনি বোধহয় এটা একটু যদি ব্যাখ্যা করেন, এটা যেতে একটা আমি যেটা জানি সেটা হচ্ছে এই নিয়ে হাইকোর্টে একটা কেউ আজকাল যেমন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কিছু একটা সিদ্ধান্ত হবে, আমি হাইকোর্ট কেসটা সম্বন্ধে যেতে যাই না, কিন্তু তার ভিত্তিতে রাজ্য সরকার ওই সমস্ত জায়গায় জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট পাঠিয়েছে। সাঁওতাল পরগনাতে 6টা জেলা আছে, তাদের জেলা শাসকরা প্রত্যেকেই বলেছে যে আমাদের এখানে চিহ্নিত হয়েছে এমন কোন অনুপ্রবেশকারী নেই। কেন্দ্র সরকার বলেছে যে আমাদের এখানে সরাসরি সেরকম কোনো তথ্য নেই যে কত অনুপ্রবেশকারী আছে, তবে 1951 সালের জনগণনায় ওই অঞ্চলে সাঁওতাল পরগনার যা জনসংখ্যা ছিল এবং এখনকার যা জনসংখ্যা ছিল তাতে আনুপাতিক বিচারে আদিবাসীদের সংখ্যা কমেছে এবং মুসলমানদের সংখ্যা বেড়েছে। এখন সেটার জন্য তাদের জন্মহারে হেরফের হোক, লোকে বাইরের লোক এসে কোনো জায়গায় বেশি বসবাস করতে শুরু করুক, যে কোনো কারণে জনসংখ্যা নানা, এবং সেখানে এই জমি দখল করে নেওয়া বা যেটা প্রধানমন্ত্রী বলেছেন বেটি দখল করে নেওয়া, হ্যাঁ বেটি মাটির কথা বলছে, সেটা বিবিসিও খুঁজে পায়নি, নাগরিক সমাজের যে সমীক্ষকরা তারা গেছেন তারাও খুঁজে পাননি, এবং স্ক্রোলের রিপোর্টেও সেটা পাওয়া যায়নি। প্রথম দফার ভোটের পরে দ্বিতীয় দফা ভোট তো চলে গেল, 20 তারিখে ভোট, তাই এই কদিনের মধ্যে নতুন করে যে খুব কিছু আবিষ্কৃত হবে এরকম আশা করাটাও ঠিক নয়। আমি এর পরের ধাপে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাইবো যে এর আগের 5 বছর বিজেপি শাসন করেছে এবং বেশিরভাগ সময়টাই তারও আগে বিজেপি এখানে সরকারে ছিল, কখনো অর্জুন মুন্ডা, কখনো বাবুলাল মারান্ডি, হ্যাঁ তারা সরকারে ছিল। কিন্তু ঝাড়খণ্ডে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, তাই একাধিক ক্রমে 5 বছর কেউই থাকেনি। প্রথম রঘুবর দাস এবং পরে হেমন্ত সোরেন, এই দুজনই ছিলেন 5 বছর। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আগের 5 বছরে রঘুবর দাসের সরকার এবং তার আগের সরকারের যে ভূমিকা বিজেপি ওখানে পালন করেছে, সেই ভূমিকা নিয়ে খুব প্রশ্ন উঠেছে। আমি আগেরবার আনন্দবাজারের হয়ে ওখানে নির্বাচন কভার করতে গেছিলাম, তখনই দেখেছিলাম যে রঘুবর দাসের সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে মানুষ সেখানে বিজেপির সভাতে প্রায় আসছেই না, লোক হচ্ছে না, ভিড় হচ্ছে না, এবং পরিষ্কার একটা বোঝা যাচ্ছিল যে রঘুবর দাস হয়তো আবার ফিরে আসবে না। এবারের নির্বাচনে রঘুবর দাস তো নিজে ব্রাত্য, একদম তিনি নেই
এই নির্বাচনে, এবং বিজেপি এবারের ভোটে তার আগের সরকারে তারা কি কি করেছে সে বিষয়ে একটি কথাও বলছে না। এটা কেন? না, এটা এই কারণে যে আপনার যদি মনে থাকে সেই সময়ের কথা, তখন দেখবেন এখানে আদিবাসীদের জমি মানে সংরক্ষিত রাখার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য দুটো আইন আছে। ছোটনাগপুর, যেটা আর কি ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট এবং সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট, এই দুটো টেনেন্সি অ্যাক্টে কিছু পরিবর্তন করে রঘুবর দাস সরকার মানে তথাকথিত আপনার শিল্প প্রসার করার জন্য একটা ল্যান্ড ব্যাংক করার প্রপোজাল দিয়েছিল। সেটা তখনই সম্ভব আদিবাসীদের জমি গ্রহণ করা যদি ওই আইনগুলোকে রদ বদল করা যায়, এবং সেটা প্রচন্ড ভাবে আদিবাসীদের মধ্যে রিয়াকশন মেরেছে। পাথরগড়িয়ার আন্দোলন, না পাথরগড়ি তো সেটা একটা প্রতিবাদ, তারপরেও হয়েছে, কিন্তু এটাতে এতটাই ওদের মনে হয়েছে যে আমাদের তো একটা জিনিস, এগুলো পুরনো আইন, যেমন ছোটনাগপুর 1908 সালের আইন, ব্রিটিশ আমলে, এদের এত পুরনো শতাব্দী প্রাচীন আর কি কোনো একটা আইনকে বদলে দিয়ে শুধু শিল্পপতিদের শিল্প তৈরি স্থাপনের জন্য জমি দিতে হবে বলে সেটা আদিবাসীরা ভালো চোখে দেখেনি। এবং সেটাতে একটা বড় কারণ আপনার হয়তো সেই সময় মনে আছে, সেটা দিয়েই শুরু যে রঘুবর দাসের বিরুদ্ধে একটা বিরাগ ভাজন হলো। কেন রঘুবর দাস? তার একটা বড় কারণ এটা ছিল। তার মানে এখন বিজেপি যে অভিযোগটা আনছে প্রচারে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসে জমি দখল করে নিচ্ছে, সেটা বিজেপির সরকারের আমলে, রঘুবর দাসের সরকারের আমলে ঠিক এই কাজটাই করেছে বিজেপি সরকার। সেটা তাদের শিল্পপতিদের জন্য অন্যভাবে শিল্পপতিদের জমি পাইয়ে দেওয়ার জন্য আদিবাসীদের জমি তারা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বাধ্য হয় এটা মুলতবি রাখতে বাধ্য হয়েছিল, সেটা হয়নি। সে তো অনেক আন্দোলন হয়েছে, গুলি চলেছে, অনেক আন্দোলন হয়েছে, সেই জন্য সেটা আর করে উঠতে পারেনি। এবং থেকে গেছে গত নির্বাচনে আমি দেখছিলাম, সেটা হচ্ছে হেমন্ত সোরেন যখন গত নির্বাচনে যে রেজাল্ট, সেই রেজাল্টে আদিবাসী এলাকায় যে সিটগুলো রয়েছে তার বেশিরভাগটাই, প্রায় সিংহভাগই, বেশিরভাগ প্রায় সব বিজেপি প্রায় মুছে যায়। বাবুলাল মারান্ডি বোধহয় কিছু পেয়েছিলেন, সংরক্ষিত এই যেটা শিডিউল্ড ট্রাইব বলে আদিবাসী সংরক্ষিত যে আসনগুলো আছে 28টা আছে ঝাড়খণ্ডে, তার মধ্যে অধিকাংশই দুটো বোধহয় ছাড়া সবগুলো এই বাকি সবগুলোই এই জোট মহাজোট, যেটা কংগ্রেস এবং জেএমএম কংগ্রেস আরজেডি দল, এই জোটই পেয়েছিল সবগুলো। এবারে যেমন ওরা চেষ্টা করছে সেটাকে ঘুরিয়ে যদি করা যায় কিছু ফল কি হবে সেটা তারপরেই বোঝা যাবে। কিন্তু এই 28টার মধ্যে 20টাতে কিন্তু ভোট নেওয়া হয়ে গেছে গত 13 তারিখে, আর 8টা বাকি আছে। 8টা বাকি, 8টাই সাঁওতাল পরগনাতে। আপনি যে এইবার যদি আমরা পরের ধাপে আমরা যদি আসি আজকের এই আলোচনায়, সেটা হচ্ছে যে এবার নির্বাচনের প্রথম ধাপে যে আপনি যে ভোটটা দেখলেন, এই ভোটটাকে আপনি যদি বিশ্লেষণ করেন, এবার এই ভোটটা কেমন হলো? আমি কোনো প্রেডিকশনে যাওয়ার কথা বলছি না, আমি বলছি বিশ্লেষণ করেন। দেখুন, এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে 81 আসনের বিধানসভা, ছোট বিধানসভা, এই 81টার মধ্যে 43টাতে ভোট হয়ে গেছে, মানে অর্ধেকেরও বেশি, প্রায় 53% আসনে ভোট হয়ে গেছে। বাকি যেটুকু থাকলো 47% বাকি রইল। এই 38টা তার সংখ্যা হয়, যে 38টাতে আগামী 20 তারিখে দ্বিতীয় এবং শেষ দফায় ভোট নেওয়া হবে। এবারে যে ভোটের পার্সেন্টেজ দেখলাম, তাতে আপনার টোটাল, আমি একটা কথা এখানে রেখে গেছিলাম, টোটাল ভোট 65%, প্রায় 65%। সেটা আজকে এক্ষুনি কিছুক্ষণ আগে আবার নির্বাচন কমিশন থেকে একটা রিভিশন এসছে, একটু বেড়েছে স্লাইড, ওটা এগুলো যেমন বাড়ে, পোস্টাল ব্যালট হলে আরেকটু বাড়বে। তো মোটামুটি ধরুন ওই 66%-এর মতো ভোট হয়েছে, সেটা গতবারের চেয়ে বেশি। কিন্তু রাঁচিতে যেমন সবচেয়ে কম এবং খারসোয়াতে সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি। না, এমনি শহরে আমরা দেখি আরবান এলাকায় সবসময় একটু ভোট কম পড়ে, আরবান এলাকায় একটু কম হয়, সব ভোট পড়ে। আমি এই ভোটটাকে ধরে আমি বলছি যে গতবারের চেয়ে এবারের ভোটের পার্সেন্টেজ বেশি বেড়ে গেল, এবং এবারের ভোটটা মূলত হলো আদিবাসী এলাকায়, যে আদিবাসীদের এলাকাতেই সমস্ত প্রচারের যে অভিমুখটা ছিল এবার, যে তাদের জমি, যেটা আমরা অনুপ্রবেশ নিয়ে আলোচনা করলাম, সেই জন্য এই ভোট বাড়াটা
এটা এটা কি বিশ্লেষণ, এটা কি ইঙ্গিত করছে, এটা যদি আপনি এটা ভোট বাড়াটা খুব একটা হচ্ছে যে কে কতটা মোবিলাইজ করতে পেরেছে, এটা একটা কারণ। যেমন ধরুন কতগুলো প্রচলিত ধারণা আছে যে আদিবাসীরা বোধহয় গ্রামাঞ্চলে বেশি থাকে, তাই গ্রামাঞ্চলের উপর জোর দিলে ভোটটা বাড়ে, যেটা আমরা দেখি শহরাঞ্চল যেমন রাঁচিটা পুরোপুরি শহুরে বিধানসভা আসন, ওখানে যেমন ভোট কম হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেগুলোকে আমরা রুরাল বলি, গ্রামীণ আসন যেগুলো, সেখানে ভোট বেশি ঘটেছে। এরা সেইটাই সবসময় চায় যে যদি বাড়ানো যায়, এবং আদিবাসীকে দুভাবেই দুদলই চেয়েছে তোয়াজ করতে। যেমন ঝাড়খণ্ডে যারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডির মহাজোটের লোক, তারা যেমন বলে যে এখন আদিবাসীরা বুঝতে পেরেছে যে হেমন্ত সরকারকে জেলে পাঠানো হয়েছিল, যে অভিযোগই হোক, অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি, সুপ্রিম কোর্ট থেকে হলেও তো বেল পেয়ে গেছে, তাই এটা যে ওকে একটা মানে ব্যতিব্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র, সেটা মোটামুটি আমরা বোঝাতে পেরেছি বলে যে লোকরা দাবি করছে, এবং একটা সহানুভূতির ভোট তারা পাবে মনে করছে, সহানুভূতির ভোট তারা পাবে। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে পাল্লা ভারী, যেমন এনডিএ প্রচন্ড, বুঝতে পারছেন হেভি ওয়েট সব এসছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রচুর নেতারা ঝাড়খণ্ডের কাছে। এদিকে জেএমএম কিন্তু স্থানীয় নেতারাই প্রচার করেছে, তার মধ্যে বিশেষ করে এই হেমন্ত সোরেন দম্পতি, হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, এরা দুজন পুরো রাজ্য চষে বেরিয়ে ভোট করেছে। কংগ্রেসের হয়ে অবশ্য মল্লিকার্জুন খাড়গে এসছেন, এবং শুক্রবার দিন রাহুল গান্ধীর আসার কথা, তাই সেদিকে কংগ্রেসের একটু বড় নেতারা, কিন্তু এখানে তো স্থানীয়ভাবেই ভোটটা হয়েছে, এবং মোটামুটি এই দুজন হাজবেন্ড ওয়াইফ টিমই এই ডুও। আমি এই প্রসঙ্গে আপনি যেটা বললেন, আমি একটু দর্শকদের জন্য একটা আপনার কাছ থেকে শুনতে চাইবো, সেটা হচ্ছে হেমন্ত সোরেন পুরনো নেতা, আমরা জানি শিবু সোরেনের ঘরানার মানুষ, তার সম্পর্কে মানুষ জানে, কিন্তু এইবার নির্বাচনে আমরা দেখলাম তাদের একজন নতুন নেত্রী কল্পনা সোরেন। হ্যাঁ, এবং মানে এই ভোটটাতে শুধু বলবো না, হেমন্ত সোরেনের জেল দেওয়ার জন্য যদি কোনো পজিটিভ এফেক্ট থাকে, সেটা হচ্ছে ইমার্জেন্সি অফ কল্পনা সোরেন নেতা হিসেবে। কল্পনা সোরেনের বোধহয়, কারণ উনি বরাবর বাড়িতেই ছিলেন, এর আগে কখনো সেভাবে সক্রিয়ভাবে রাজনীতিতে তো সেভাবে দেখা যেত না। অনুষ্ঠানে চিফ মিনিস্টারের সাথে যদি কোথাও গেছেন তার স্ত্রী হিসেবে, সেটা অন্য জিনিস, বা ব্যক্তিগত ভাবে তাকে যদি কেউ নিমন্ত্রণ করেছেন সেটা গেছে। কিন্তু হেমন্ত সোরেনের পরে যদিও চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, কিন্তু তারপর থেকে হেমন্তের উপর যে অবিচার হয়েছে, সেটা বিভিন্ন সভাতে, বিভিন্ন জনসভায় আমরা বলতে শুনেছি কল্পনা সোরেনকে, এবং ইংরেজিতে তাকে আর্টিকুলেট বলে, বেশ মানে সুন্দর কথাবার্তা বলেন, ভীষণ সুন্দর কথাবার্তা বলেন, পরিষ্কার ইংরেজি বলেন। হ্যাঁ, এবং ইংরেজি, হিন্দি দুটো ভাষাতেই বলে, এবং সাঁওতালি বলতেই পারবেন। এবং আমি যতটুকু জানি, যেহেতু ওড়িশার মানুষ, ভুবনেশ্বরে পড়াশোনা করা, তাই ওড়িয়াও হয়তো জানেন, ধরে নেওয়া যেতে পারে। আমরা দেখলাম যে প্রচন্ড ভিড় হচ্ছে তার সভায়, ভীষণ ভিড়। এবং আমি কালকেই দেখছিলাম কোনো একটা নিউজ চ্যানেলের সাথে কথা বলছে, ও এমনকি প্রণয় রায়ের সাথেও ইন্টারভিউ দিচ্ছিল, তো তাতে যেমন কথাবার্তা অত্যন্ত মার্জিত এবং বিনীত কথা। প্রণয় রায় যেহেতু একজন সিনিয়র সাংবাদিক, সব সময় যতবার কল্পনা সোরেন কথা বলতে বারবার স্যার স্যার করে কথা বলে, এই ভদ্রতা বোধটা যেটা অনেক নেতার মধ্যেই নেই, এটা খুব মানে চোখে পড়ে মানুষের। তাই সেদিকে দিয়ে একটা সিম্প্যাথির ব্যাপার আছে। এবং আমার মনে হয় ঝাড়খণ্ডে এরকম একজন নেত্রী আগে কখনো আমরা ঝাড়খণ্ডের 28 বছরের যে 24 বছরের যে রাজত্বকাল, মানে এরকম কোন নেত্রী যিনি একদম মহিলা নেত্রী এসছেন, কিন্তু এই স্ট্যাচারের মনে হয় এই জন্য অনেকেই মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলা বলি করে যে চিফ মিনিস্টার এলিমেন্ট, এটা যেমন অনেকেই বলছে। আমরা এরপরে যে তৃতীয় ধাপে, আমাদের আলোচনার তৃতীয় ধাপে আমরা প্রবেশ করব, সেটা হচ্ছে যে প্রথম ধাপে যে আপনি যেগুলো বললেন যে ভোট বেড়েছে, আদিবাসীদের এলাকাগুলোতে ভোট বেড়েছে, তার একটা আপনি দিলেন যে সংগঠন ভালো যাদের হোক। এর পরের ধাপে যে ভোটটা হবে, হ্যাঁ, সেই ভোটের প্রচার এখন তুঙ্গে, এবং সেখানে অনেকটাই ভোট রয়েছে হিন্দু ভোটার। এবার আদিবাসী ভোটার থেকে তারা বেরিয়ে যাবে,
সেইখানে এই প্রচারটাকে কাজে লাগানোর জন্য মরিয়া হয়েছে বিজেপি, যে আদিবাসী এলাকার জব ইয়ে করে এবং মুসলিম, সেখানে মুসলিম বেড়ে যাবে এবং জনবিন্যাস পাল্টে যাবে। এই প্রচার কি কোনো কাজ করবে এর পরের ধাপের ভোটে? দেখুন, তার আগে আমি একটা কথা বলি, যেমন ধরুন এটা আমরা মনে করছি যে আদিবাসী ভোট যে কাউন্ট হবে না তা নয়, কেননা যদিও 28টার মধ্যে 20টা আসনই ভোট হয়ে গেছে এবং বাকি আছে 8টা আদিবাসী সংরক্ষিত আসনের ভোট, কিন্তু এখনো পর্যন্ত যেগুলো হয়েছে সেগুলো সবটাই হচ্ছে মধ্য এবং দক্ষিণ ঝাড়খণ্ডে, মানে ঝাড়খণ্ডের মধ্য এবং দক্ষিণ অংশে। সাঁওতাল পরগনা যেটা উত্তর পূর্বে থাকে, যেটা মূল জায়গা, কিন্তু 8টা, হ্যাঁ মূল জায়গা, অনুপ্রবেশের কথা বেশি এসছে যেখানকার। হ্যাঁ, যেহেতু অনুপ্রবেশের কথা ওখানে খুব বেশি আলোচিত হচ্ছে, তাই ওখানের ভোটটাও খুব ক্রুশিয়াল। ওই 8টা সিটে, মানে 8টা সিট 80টা বিধানসভা মানে 1/10, মানে 1/10, এটা ম্যাটার করে অনেকটাই। তাই এটা আদিবাসী ফ্যাক্টর থাকলো, প্লাস আপনার যেহেতু মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশে বলতে মুসলিমদের মিন করা হচ্ছে, মুসলিম ভোটার প্রচুর আছে, বাকি যে হিন্দু ভোটার আছে, আদিবাসীদের মধ্যেও ফ্যাকশন আছে, যেমন ধরুন যারা খ্রিস্টান আদিবাসী, তারা তাদের মনে করা হয় যে তারা বিজেপির সমর্থক নয়, যারা, এবং ঝাড়খণ্ডে আদিবাসীদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক মানে বেশ বড় রকমের এতে খ্রিস্টান আছেন। যারা খ্রিস্টান নয় তাদের বিজেপি RSS এর লোকরা যদিও তাদের হিন্দু বলে চিহ্নিত করে, তারা কিন্তু নিজেদেরকে মানে প্রকৃতির উপাসক বা সাধনা ধর্মের অবলম্বনকারী। এখন ওদেরও বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ আছে, কারণ এই জনগণনার যে কলম আছে, ধর্মের কলম, তাতে ওরা বারবার চাইছে যে সাধনা আমাদের লেখার অধিকার দেওয়া হোক। হেমন্ত সোরেন সরকার, যেটা আর কি বিদায়ী সরকার হচ্ছে, তারা বিধানসভায় ওটা পাশও করিয়ে পাঠিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এখনো সম্মতি পাওয়া যায়নি বলে ওটা ঝুলে আছে। তো ওটাও ওদের একটা ক্ষোভ আছে। তাই এবারের ভোট মানে আপনার আদিবাসী ভোট হোক, একদম জেনারেল সিট গুলো বাদ দিলে, জেনারেল সিট অনেকগুলোই আছে এবারে, 38টার মধ্যে 30টা জেনারেল সিট আছে ধরুন, তার মধ্যে ওই তফসিলি জাতি সংরক্ষিত গুলো বাদ দিলে সেগুলোতে হয়তো এই ফ্যাক্টর গুলো অতটা কাজ করবে না, কিন্তু ইলেকশনটা এখনো যেগুলো বাকি আছে সেটাও বেশ ক্রুশিয়াল ইলেকশন পার্ট। ঠিকই। আমরা এরপরে যেটা আপনার কাছে সেটা জানতে চাইবো যে বিজেপি এখানে, বিজেপির একটা ঘাঁটি বলা যেতে পারে ঝাড়খণ্ড অনেক আগে থেকে, বিজেপি এবং RSS। হ্যাঁ, তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, সেই জন্য আমি আপনার কাছে এটা জানতে চাইবো, এবার ভোটে আপনি RSS কে কতটা সক্রিয় দেখছেন বিজেপির ভোটের জন্য, বিজেপির হয়ে ভোট করানোর জন্য? দেখুন, আগে যেমন লোকসভার সময় খুব বলা হয়েছে যে RSS বিজেপির হয়ে প্রচার করছে না, কিছু না। এবারে হয় কি, এটা ঠিক গ্রামাঞ্চলে বা এখানে কিন্তু সত্যিকারের বনাঞ্চল বলা যেতে পারে, যেন ওদের বনবাসী কল্যাণ কেন্দ্র এসব আছে, তাই একদম হিন্টারল্যান্ডে যে কতটা কিভাবে কাজ করেছে না। তবে এমনি একটু খবর পাওয়া যাচ্ছে, তাতে হচ্ছে যে তাদের সমর্থন নিশ্চয়ই আছে, কতটা সক্রিয়ভাবে করেছে ঠিক আমার কাছে কোনো মানে প্রমাণ নেই, কিন্তু RSS এর হরিয়ানা নির্বাচনের পরে একটু RSS এর সঙ্গে বিজেপির সম্পর্কের একটু উন্নতি হয়েছে। তার আগে লোকসভা নির্বাচনে যেমন জেপি নাড্ডা বলে দিয়েছিলেন আমাদের আর RSS কে দরকার নেই, সেইটা RSS একটু কেমন নিজেকে গুছিয়ে নেওয়ার মতো মনে হচ্ছে, সেটা হয়তো এবারে নেই। তো সেই জন্য ঝাড়খণ্ডে RSS এর শক্তিটা বিজেপির পক্ষে আপনি বলছেন যে অনেকটাই সক্রিয় আগের। সেটা তো আজকে দেখুন, আজকে যদি ভোটের সময় সক্রিয় নাও হয়, এই যে এত বছর ধরে যে একটা মানে গ্রাউন্ড ওয়ার্ক যেটাকে বলা হয়, সেটা যেটা তৈরি করেছে, তার তো একটা এফেক্ট থাকেই। যদি আমি সমর্থন হই, এতদিন ধরে একটা মানে সংগঠনের প্রচারে কথাবার্তায় তাদের অনুপ্রেরিত যদি হয়, যারা হওয়ার তারা অনুপ্রেরিত হয়েছে, সেটার ফল তো চট করে একদিনে উড়ে যায় না, এটা কিছু তত্ত্ব থাকবেই, কিছু থাকবে, কিন্তু কতটা কার্যকরী হবে সেটাই হচ্ছে কথা। অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আপনি নিজে পাটনায় ছিলেন, আপনি নিজে বিহারে এসছেন, নিজে বললেন প্রত্যেক বছর স্থানীয় কিছু মানে কয়েনেজ হয়, তো যেমন এবারে ঘুষপেটিয়া দেখছি, তেমনি বরাবরই আমরা ভোট কাটোয়াও দেখি। হ্যাঁ, এই শব্দটার সাথে আমরা পরিচিত, যেটাকে বাংলা প্রতিশব্দ থেকে এই মুহূর্তে আমরা ইংরেজিতে স্পয়লার্স বলা যেতে পারে।
তো তারা সেরকম আছে, কিছু বিক্ষুব্ধ প্রার্থী আছে যারা নির্দলীয় হিসেবে দাঁড়িয়ে যায়, কিছু আছে। এবং এবারে ভোটে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে জয়রাম মাহাতো বলে 30 বছরের একটি মানে একটি নতুন নেতা, সে একটা দল তৈরি করেছে, তার নাম হচ্ছে আপনার ঝাড়খণ্ড ক্রান্তিকারী মোর্চা, মানে হ্যাঁ JLKM আর কি শর্টে বলে, লম্বা নাম ওদের। হ্যাঁ, তো ওই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। তো এরা অনেকগুলো আসনে প্রায় আপনার 75% আসনে প্রার্থী দিচ্ছে। তো তার মধ্যে, এবং ওরা মুখে বলে না, ওদের একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা চাই ওরা, যে যেহেতু বেকারত্ব সব রাজ্যেই প্রচুর, এখন ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, ঝাড়খণ্ডের নিয়ে ওরা বলছে আমরা স্থানীয় লোকরা চাকরি পায় না, স্থানীয় গ্রুপ ডি গ্রুপ 4 যে চাকরিগুলো সেগুলো অন্য রাজ্যের লোক, মানে পরোক্ষভাবে বিহারের লোকদের বলতে চায়, তারা ঝাড়খণ্ডের ঠিকানা দেখে তারা চাকরি। হ্যাঁ, তো সেটা একটা যেমন বলে। এবং আরেকটা যে স্থানীয় মানুষ যাদের খতিয়ান আছে, মানে জমি দলিল আছে আর কি, যাদের কাছে 1932 সালের রেকর্ডে যাদের নাম আছে, তাদেরকে দিতে হবে। তো এটা যেমন একটা অংশের মানুষের মধ্যে খুব সমর্থন পেয়েছে, এবং ওরা মুখে বলে না, কিন্তু যেহেতু জয়রাম মাহাতো এবং তার দলের অনেকেই কুর্মী সম্প্রদায়ভুক্ত, তাই কুর্মীদের সমর্থন আছে। তো ওরা যেমন এবারে ভোটে এফেক্ট করবে। এতদিন পর্যন্ত বিজেপি সহযোগী দল আজসু তারা যথেষ্ট কুর্মী সমর্থন পেয়ে এসছে, তো তাদের ভোট এরা কিছুটা এফেক্ট করবে। জেএমএম এর মধ্যেও যে কুর্মী মানে সাপোর্ট বেস আছে, সেটাতে কিছুটা ডেন্টিং হতে পারে। তো তাই এইসব মিলে নানা রকম ফ্যাক্টরি কাজ করবে। রেজাল্টে এভাবে কে কতটা কাকে ডেন্ট করে কি পরবর্তীকালে দাঁড়াবে সেটা তো ভোট গোনার আগে বোঝা যাবে না। ঠিক, চমৎকার চিন্তাদা, আপনি খুব সুন্দর বিশ্লেষণ করলেন। আজকে আমরা এই ঝাড়খণ্ড সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য আপনার কাছে জানলাম, এবং সেই সঙ্গে বিশ্লেষণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এরকম অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক, আপনারা যারা আমার এখানে অনুষ্ঠান দেখলেন, তারা আপনাদের যে মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। অচিন্ত্যদার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন, এবং তার সঙ্গে আপনাদের মত, সেটা যদি অচিন্ত্যদার মতের সঙ্গে নাও মেলে তাহলেও আপনারা অবশ্যই লিখবেন সেটা আপনাদের। সেটাই হ্যাঁ, সেটাই ভাবছে। সেই জন্য আমার এখানে কমেন্ট বক্স আমরা ভীষণভাবে আমরা লক্ষ্য রাখি, এবং তাই দিয়ে আমরা পরবর্তীকালে আমাদের এটা চলার পাথেও হয়। এবং সেই সঙ্গে আপনাদের একটা আবেদন আমরা যথারীতি রাখি, সেটা হচ্ছে যে আমাদের উৎসাহ যোগানোর জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। অচিন্ত্যদা, আপনাকে ধন্যবাদ, আর সবাইকে অনেক নমস্কার। ধন্যবাদ।